আপনি কাঁদবেন না। আপনি আমাদের ভিডিও দেখে বারে বারে ফোন করেছেন, বিশেষ করে আমাকে। তো আমার ছেলের মতো অবশ্যই অবশ্যই আমরা ছেলে হিসাবে আপনার পাশে দাঁড়াতে এসেছি, আর সেই বার্তা শুনে কিন্তু আপনার কাছে এসেছি। তো বন্ধুরা, আমি ফ্রি মোশন ভাই লিচান বলছি। তো আমাকে বারে বারে এই কাকুটি আমাকে ফোন করেছে কয়েকদিন ধরে, 10 থেকে 12 দিন যাবত আমাকে ফোন করছে, কিন্তু বন্ধুরা আমি আসতে পারিনি, সময় পাইনি, যার কারণে আমি আসতে পারিনি। তো কাকুকে কালকের আমি কথা দিয়েছিলাম যে আপনার ওখানে আসবো। তো আজকের এসেছি, অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি, খেয়া পার হয়ে গাড়ি নিয়ে আমরা খুব কষ্টের মধ্যে এসেছি। আমি বাঁচতে যাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আমাকে বাঁচান, আমি বাঁচতে যাই। বুঝতে পেরেছি। দেখো বন্ধুরা কিভাবে বলছে আমি বাঁচতে চাই। কত কষ্ট হলে, এই কত যন্ত্রণা থাকলে মনে এই কথাটা বলে, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। একটু বাঁচিয়ে যেতে পারি না। অবশ্যই। সব বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফ্রি মোশন ভাই লিশান বলছি। তো বন্ধুরা, আজকে আমরা সুন্দরবন একদম অপর প্রান্তে চলে আসছি। এক অসহায় বাড়ি থেকে আমাদেরকে বারে বারে ফোন করছিল আমাকে, তো সেখানে কথা দিয়েছিলাম আসবো বলে। তো সেখানে আসছি আমরা, সঙ্গে আমার মাদিন ভাই আছে। আমরা নদী পার হচ্ছি লঞ্চ দিয়ে, দেখতে পাচ্ছেন সুন্দরবনের এদিকে জঙ্গল, জঙ্গলের পাশ দিয়ে নদীর উপর দিয়ে আমরা আসছি সেখানে। তো অসহায় মানুষ যেখানে ফোন করবে আমাদের আসতেই হবে। নদীর নাম কি দাদা? কালনাগিনী নদী এটা? আচ্ছা। তো বন্ধুরা, এটা নদীটার নাম কালনাগিনী, দাদা জানালেন। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমরা সুন্দরবন লাগোয়া এলাকাতে এসেছি। বারে ফোন করছিল আমাকে, কয়েকদিন ব্যস্ততা থাকার কারণে আসতে পারিনি। তো আজকে এসেছি, আসছি ভিতরে। কি হয়েছে আপনার? বাবা পড়ে গেছে, তাই তো? হ্যাঁ, বাবা স্ট্রোক প্যারালাইসিসে পড়েছে। আপনি উঠতে পারবেন? একটু উঠে বসতে পারবেন? দেখি আস্তে আস্তে আস্তে। এই হাতটা ধরলে অসুবিধা। আমাকে কে ফোন করেছিলেন? আপনাদের ভিডিও আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ভিডিও আমি দেখি। আচ্ছা, আমাদের ভিডিও দেখেন? হ্যাঁ, দেখে ফোন করেছিলেন। আমি প্রচন্ড অসহায়। প্যারালাইজে হাতটা পুরো পড়ে গেছে, তাই তো? হ্যাঁ, পাও পড়ে গেছে, তাই তো? দেখো বন্ধুরা কিভাবে দাঁড়াতে পারিনি, বসতে পারিনি। আচ্ছা আচ্ছা, তাহলে একটু শুয়ে পড়ুন। ঠিক আছে, যখন বসতে পারছে না যখন, তাহলে একটু শুয়ে পড়ুন। না শুয়ে দিন, আমরা কথা বলছি। আমরা কথা বলছি, ঠিক আছে? কথা বলে নি তারপর। আচ্ছা আচ্ছা, যখন অসুবিধা তখন আপনাকে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বসে কথা বলতে পারবেন তো কিছুক্ষণ? তো আপনার সমস্যা কি? না, আমার সমস্যা বলতে, এটা কে? আমার মেয়ে। ওটা আপনার মেয়ে? আপনার ছেলেপুলে কজন আছে? আমার ছেলে একটা মেয়ে। তো ছেলে, আপনার ছেলেকে দেখছি না এখানে। ছেলে তার ঘর সংসারই সব চলে গেছে। তার ছেলে, বৌমা এবং নাতিকে নিয়ে শ্বশুরবাড়ি থাকে। একটু আমাদের দিন চেয়ে বলুন, কি বলছেন? শ্বশুরবাড়ি থাকে? হ্যাঁ। আপনাদের দেখভাল করছে না? না। হ্যাঁ, কারণ আমার সবথেকে বড় দুটো অসহায়, আমি ইনকাম করতে পারি না, পড়ে গেছি, কেন আমাকে দেখবে? ইস বাবারে, আমার জায়গা নেই, পরে থেকে ঘর বিলাসি হয়েছে, আমাকে এই ঘরটা আপনার নয়? না না, জায়গাটা আমার জেঠি। জায়গাটা তোমার জেঠি, তাই তো? থেকে ঘর পেয়েছে, কিন্তু জায়গা ওনার না। ভাইপোদের জায়গার উপরে ওনাকে থাকতে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা ভাইপোদের জায়গা, তাই তো? দাদার জায়গা, দাদা ভাইপোদের নামে লিখে দিয়েছে, এবারে ওনার নামে কোনো জায়গা নেই। আপনি কাঁদবেন না, আমরা এসছি যখন আপনার সঙ্গে কথা বলবো। আপনার ছেলে কোথায় থাকে বলুন? শ্বশুরবাড়িতে থাকে। আমার নাতি একটু খুব আমার প্রিয় ছিল, গাছ আমরা আলাদা হয়ে তাকে আলাদা হয়ে, ছেলেটা আমার এত ভালো ছিল। মানে আপনার নাতি ছিল খুব প্রিয়, তাই তো? খুব প্রিয় ছিল, মানে আপনার কাছে আসতেও দিচ্ছে না? এ বাবা, এখানে একটা পুজো হলো, এই মাঠটায় এখানে মানে মাঠে পুজো, আমাদের এই মাঠে পুজো হচ্ছিল, লোকের বাড়িতে পাঠিয়েছে, কিন্তু বলে দিয়েছে তো দাদুর কাছে যাবি না। আমি দেখা জন্য কত কাঁদছি বসে বসে। তো কতদিন ছেড়ে চলে গেছে আপনার ছেলে আপনাকে? কালী পুজো থেকে। কালী পূজার 15 দিন আগে থেকে। এই কালী পূজা মানে যে কালী মাসে, মানে দুর্গা পূজার পরে কালী পূজা, তো ওই কালী পূজা থেকে। তো আপনার দেখতেও আসে না, খোঁজও নেয় না? না, ফোনও করে না। ইয়ে বাবা,
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি কি কি অবস্থায় আছেন এই মানুষটি। ছেলে একটা এবং মেয়ে একটা, মেয়েটার সঙ্গে আছে। মেয়েটা দেখভাল করে, মেয়ে তো শ্বশুর বাড়ি থাকে, ও তো বিয়ে হয়ে গেছে, কাছাকাছি বিয়ে হয়েছে। আচ্ছা। ও হচ্ছে শ্বশুর বাড়ি থেকে বাবাকে দেখভাল করে, দেখাশোনা, বাবা রান্না করে খাওয়ানো, পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করা, ও সব কিছু দেখভাল করে মেয়ে। মেয়েটা পাশাপাশি বিয়ে হয়েছিল বলে তাই দেখছে তাই বাবা। হয়, নইলে এনাকে কে, ওনার পরিবারও থাকে না কাছে, ওনার পরিবার কলকাতায় কাজ করতে থাকে পয়সার অভাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পয়সার অভাবে মানে পরিবার বাবুর বাড়ি কাজ করে। এনার স্ত্রী বেঁচে আছে, হ্যাঁ, তো অন্য বাবুর বাড়ি কাজ করে। লোকের বাড়িতে কাজ করে। হ্যাঁ, নাইলে লোকের মানে বাবার কাজ ছিল না, দাদা বৌদি ছিল, এবার আমার দাদা সংসার চালাতো। মানে আমি বাসে ডিউটি করতাম আর কি, আচ্ছা আচ্ছা। বাসে হেল্পারই করতাম, মাত্র 150 টাকা করে বেতন পেতাম। আচ্ছা মানে আমাদের কমিশনের পয়সা আর কি 5000 টাকা হলে 3 টাকা কমিশন। আমি কোনো গাড়িতে আমি টাকা দিয়ে উঠিনি বলে আমার কোনো পার্মানেন্ট করেনি। আচ্ছা আমি বদলি হিসাবে এই গাড়ি ও গাড়ি করতাম, যার হাগামতো হবে সেখানে আমি ডিউটি করতাম। আচ্ছা। এইবার আমাকে 150 টাকা করে বেতন, বলুন তো 150 টাকা বেতন আমি খাবো কি? হ্যাঁ, তো সেটা তো আপনি সুস্থ যখন ছিলেন তখন করতেন, এখন কিছু করতে কিন্তু পারেন? এখন কি কিছু করতে পারেন? এই অবস্থা না না, কিছু করতে পারেন না তো? পায়খানাটা করতে পারে না। উঠে বসে পায়খানা করতে পারে না। এই মেয়ে করে মানে- বলে ওই যে কাটা জেরা যে ওখানে বসে পায়খানা করায়, আচ্ছা আচ্ছা। চান করায়। ইস, বন্ধুরা দেখো কি অবস্থা, মানে ভাবা যায় না একটা মানুষ এইভাবে, ছেলে থাকতে ছেলে দেখভাল করছে না। আর ছেলেটা কোথায় বিয়ে? একটু দূরে বিয়ে হয়েছে, সে ব্যাঙ্গালোরে। কেমন ছেলে? ডাকলে আমরা কথা বলতাম, সামনে আমি হতাম। ব্যাঙ্গালোরে কেমন ছেলে আমরা দেখতাম একটু। তো দিদি ভাই, আপনার মা বেতন পায় কত? হ্যাঁ হ্যাঁ। মা ওই সামান্য 2-3 হাজার টাকা পায়। তো সেটাই দিয়ে বাবার চিকিৎসা চলে। হ্যাঁ। তো আপনার বাবার তো চিকিৎসা অনেক পয়সা খরচ, তো চিকিৎসা হয়নি, শুধু 2-3 হাজার টাকায় খেয়ে কি বেঁচে হবে? আছে। কোনো পেটে খেয়ে বেঁচে আছে। কত টাকা চিকিৎসা কত টাকা খরচ হয়? চিকিৎসা যখন ফিজিওথেরাপি করাতাম তখন তো অনেক খরচ, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তারপরে তোমার দিনে 300 টাকা করে নিত ফিজিওথেরাপি যে করাতে আসতো, সে একবারই করাতো। আচ্ছা আচ্ছা। এবার আমাদের তো এত সামর্থ্য নেই, তাও অনেক কষ্টে 1 মাস নার্ভের ওষুধ করিয়েছি। দাম প্রচুর। করানোর পরে ওষুধ দিতে পারছি না পেটে। এবার সেই ডাক্তার বললো যে পেটে না ওষুধ পড়লে আমরা সুস্থ করবো কি করে ওই মানুষটাকে, বুঝতে পেরেছি। তার জন্য উনি আর আসেনি। আর আমাদের এত সামর্থ্য নেই যে ফিজিওথেরাপি করাবো আর পেটে ওষুধ দেবো, আবার এই রুগীকে খাওয়াতে হবে আমাকে। সেটা ফিজিওথেরাপি করানো মানে এই রুগীটাকে ফুড দিতে হবে, ঠিক। সেটারও আমাদের সামর্থ্য নেই, তো কি করবো। দাদা, আপনার কষ্ট হচ্ছে, বসে আছেন? না না, আপনার কষ্ট হয়, শুয়ে পড়ুন, আমরা কথা বলছি। ঠিক আছে, শুয়ে পড়ুন। কি অবস্থা? ওনাকে শুইয়ে দিন। হাতটা পুরো বেঁকেই গেছে, দেখেন। শুয়ে পড়ো, শুয়ে দেখতে পড়ো। পাচ্ছেন বন্ধুরা, এই হাতটা একদম পুরো ভেঙে গেছে। এই হাতটা উনি তুলতেই পারে না, আর পাটা তুলতেই পারে না। উনি একদম বিছানা ছেড়ে উঠতেই পারে না। বাবাকে শুইয়ে দিন, ঠিক আছে? শুয়ে দিলে বসতে পারে না, কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। তুলে না, না, বসাতে আমাদের- হয়। ক্যামেরা অসুবিধা হবে তো? না না, না, কোনো না, না। অসুবিধা হবে না। আমরা কথা বলছি, আপনি শুয়ে পড়ুন। আপনার কষ্ট হচ্ছে, আপনি শুয়ে পড়ুন, আমরা কথা বলছি। কি অবস্থা দেখো বন্ধুরা। দেখে ভাবা যায় না এই মানুষের কষ্টটা। সত্যি বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটা, এই সাইডে আসুন। আমি এর থেকে বলতে চাই হ্যাঁ বলুন। যে আমার আমার ছেলেকে বার্তা দিতে চাই আচ্ছা, আপনার ছেলেকে আপনার ছেলেকে কি বার্তা দিতে চান একটু ক্লিয়ার করে বলুন। যে তার তো আমি কোনো অভাব রাখিনি, যে ছোটবেলা থেকে তাকে মানুষ করেছি আমি, সে আমার কোনো ছেলে কোনো একটা ইয়ে করলো না। হ্যাঁ বলুন বলুন। মানুষ করেছে ওই মানুষটা ছেলেকে, নিজে না খেয়ে কত খাবিয়েছি, 150 টাকা বেতন পাই, হোটেলে খাই আমি। তাহলে বলুন হোটেলে কত দাম? ও যেদিনকে মাংস খাবে বলে সেদিনকে আমি হোটেলে খেতাম না, শুধু 50 গ্রাম মুড়ি ভিজিয়ে খেয়ে নিতাম দুপুরবেলা করে। সেই টাকাটা নিয়ে এসে মাংস কিনে আনতাম, ছেলে খাওয়াতাম। সেই ছেলে ছেড়ে চলে গেছে। সেই ছেলে চলে গেছে, আপনার বুঝতে পারছি। কষ্ট হচ্ছে, বুঝতে পেরেছি। তো বন্ধুরা, ইনি বলতে যাচ্ছেন, ওনার ছেলের উদ্দেশ্যে বার্তাটা দিচ্ছেন আমাদের মাধ্যম দিয়ে। আপনাদের সামনে আমরা আমাদের মাধ্যম দিয়ে আনছি যে ছোটোবেলা থেকে যে ছেলেটা মাংস খেতে চাইলে কিন্তু উনি মুড়ি খেয়ে মাংস জোগাতেন, সেই ছেলে বড় হয়ে আজকের কিন্তু ভালো একটা বেতন পায়, বড় হয়ে কোনো একটা কর্মরত আছে, ভালো একটা বেতন পায় 40-50 হাজার টাকা। সেই ছেলে কিন্তু এই বাবাকে দেখছে না, বাবা বিছানা সহ্য হয়ে গেছে, শয্যাশয়ী হয়ে আছে। আমার যে স্ত্রী তো লেখাপড়াটা জানানি, আচ্ছা আর আমি থাকি না,
আমার খুব ইচ্ছা ছিল ছেলেকে যে উচ্চ শিক্ষিত করবো, ছেলেকে মেয়েকে দুজনকে হোস্টেলে রেখে পড়িয়েছি ওই বেতনে। আচ্ছা হ্যাঁ, না খেয়ে না দিয়ে টিফিন খেতাম না। হ্যাঁ, 10 টাকা করে টিফিন বাঁচতো, এই 20 টাকা মাছ সেটা খেত আমার মেয়েকে আমার ছেলেকে। তখন বাবা খেটে খাওয়াচ্ছিল, তখনই ঠিক ছিল। আচ্ছা ছেলে বাইরে থাকাকালীন উনি সংসার চালাচ্ছিলেন, ওই 150 টাকা রোজগার করে নাতিকে বৌমাকে খাইয়েছে। আচ্ছা কিন্তু ওনার স্ত্রী তখনই বাবুর বাড়ি কাজ করছে, কিন্তু ওনার সেই টাকা, ওনার স্ত্রীও সেই টাকা দিয়ে ওনার ওই নাতিকে বৌমাকে খাইয়েছে, ছেলে তখন বাইরে কাজ করিয়েছে। আপনাদের কাছে বিশেষ করে আমাদের একান্ত অনুরোধ, ওই ছেলেটাকে কিন্তু আমাদের সামনাসামনি করতে হবে, এইটুকু রিকোয়েস্ট। এখন তো করা যাবে না, সে ভিন রাজ্যে আছে, কিন্তু ওই ছেলেটা কেমন ছেলে হয়েছে আমরা একটু সামনাসামনি দেখতে চাই। কোনো কারণ কোনোদিন তো আপনাদের রিকোয়েস্ট, আমাদের ফোন করবেন যখন ছেলেটা আসবেন, আমরা একটু সামনাসামনি থেকে কথা বলবো, কেন এইরকম করছে আর কেন বাবাকে ছেড়ে চলে যাবে। কি করলে মানে খুশি হবে বলুন, একবার আমাদের দেখার দরকার আছে ছেলেটা কেমন। বাবার বিপদ দেখে পেলেছে, কিন্তু ছেলের যখন বিপদ হয়েছিল বাবা কিন্তু পালায় নেই, বাবা পালায় নেই, কিন্তু ছেলের বিপদ দেখে পাইলেছে আজ। একদম 5 মাস 6 মাস তার স্ত্রীকে কিংবা নাতিকে খেতে দিতে পারে না, তবু উনি চালিয়েছে বৌমাকে নাতিকে। তখন তো ছেলের কোনো প্রশ্নই ওঠে না যে বাবা কেন চালাচ্ছে। কিন্তু আমি পাড়া প্রতিবেশী, ওনার বৌমা হই, আচ্ছা আচ্ছা ভাই বউ হই। কিন্তু যখনই দেখলো উনি পঙ্গু হয়ে গেছে, 150 টাকা রোজগার করতে পারছে না, তখনই কিন্তু ছেলে বউ নিয়ে নাতি নিয়ে পালিয়ে। যে তোর কাছে থেকে আমি কি করবো? আচ্ছা তুই কিছু রেখেছিস? হ্যাঁ, লোকের বাড়িতে লোকের জায়গায় ঘর করে আছিস। এই কি ওনার সম্পত্তি কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এক কাটা জায়গা নেই, এক কাটাও জায়গা নেই। এটাও লোকের বাড়ি, সেটা তো শুনলাম, লোকের জায়গায় বাস করে আছে। লোকের জায়গার উপরে। ভাইপোরা ওনাকে থাকতে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা ভাইপোর বাড়ি তাই তো? হ্যাঁ, ভাইপোর বাড়ি। এবার তো আপনার পাড়া প্রতিবেশী কি আপনাকে সাপোর্ট করে? প্রচন্ড ভালো আছে, যার জন্য দেখে সব ছুটি এসছে। আচ্ছা আচ্ছা, সেটাই তো আমরা দেখছি। অবশ্যই আপনার পাড়া প্রতিবেশী অবশ্যই ভালো, আপনার পাশে দাঁড়ায়, জিজ্ঞাসা করুন, এটাই আমরা চাইবো। উনি খুব ভালো লোক ছিলেন, খুব ভালো নিরীহ, লোক ছিলেন, খুব নিরীহ। খুব আচ্ছা। লোক। কাউকে মা আরো কিছু অনুষ্ঠানে প্রোগ্রাম, উনি প্রোগ্রামগুলো করতে ভালোবাসতেন। আমাদের এখানে যত প্রোগ্রাম করতো উনি অ্যাঙ্কারিং করতেন, এবং খুব ভালো খেলাধুলো এখনো সবকিছু এখনো সবকিছু। এই অবস্থায় আপনার আশেপাশের মানুষেরা হেল্প করে? আশেপাশের মানুষেরা সব তো সবাই তো গরিব, মানে খেটে সবাই খায়, যে যতটুকু পারে দেয় তো নাকি? ওই যে শিখা দাস, উনি আমাকে গাড়ি করে তুলে নিয়ে গেছে। আচ্ছা, গাড়ি করে এসে তুলে নিয়ে গিয়ে হসপিটালে গেছে। হসপিটালে গিয়ে সেখানে ডাক্তারকে দেখিয়ে 1 মাসের ওষুধ দিয়েছিল। হ্যাঁ, উনি আজ আসতে পারেনি। তারপরে এখানে না, উনি আজকে থাকলে নিশ্চয়ই আসতো, উনি আজকে ভেলুর চলে গিয়েছে। আচ্ছা। তো দিদি, শেষ প্রশ্ন আপনার কাছে একটা থাকবে। আপনার দাদা তো না ভাই, দাদা ছেড়ে চলে গেছে, আপনার বিয়ে হয়েছে পাশে, আপনি দেখভাল করেন, এইভাবে কি আপনি আপনার বাবার সহযোগিতা করে যাবেন তো? হ্যাঁ একদম। এইটুকু শুনে সন্তুষ্ট হলাম। ওর ঘরে দাদা ছেড়ে চলে গেলেও আপনি কিন্তু একটু সহযোগিতা করে যাবেন, আমরাও মাঝে মাঝে এসে দেখে যাব। এখানে আসতে দিতে যায় না। আচ্ছা, তো এ বলেছে মেয়েটা তার সত্য মেয়েটা আসে। হ্যাঁ, বাবার পাশে দাঁড়িয়ে। যখন সেদিনটা বললো যে আমি এখানে আসি বলে অসন্তুষ্ট ঘরে, আমি মার তুই আসিস না, তোকে তো সংসার করতে হবে, তুই আসিস না। তখন তো বাবা তুমি তাহলে তোমাকে দেখবে কে? আমার বাবা আমি মরে পড়ে থাকবো, যখন গ্যাস উঠবে রাস্তা দিয়ে যাবে, লোক যাবে, তখন নিয়ে আমি নই গ্যাস দিয়ে আসবো। হ্যাঁ, তাও শ্বশুর বাড়ি থেকে বলেছে অসম্ভবে কিছু নয়, একটা শ্বশুর তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ওদের বাড়িতে ভিডিওটা, আপনারা দেখতে পাচ্ছেন কি কষ্টের মধ্যে আছেন এই কাকুটি, কষ্টের শেষ নেই। তো আপনারা, আমার অডিয়েন্স যারা আছেন, প্রত্যেকের কাছে অনুরোধ, আমাদের তরফ থেকে আমরা ব্যক্তিগতভাবে হেল্প করে যাচ্ছি। আপনাদের যার যা সামর্থ্য হবে সম্ভবভাবে আপনারাও এই কাকুকে হেল্প করবেন। আপাতত আমাদের ব্যক্তিগতভাবে সামর্থ্য যতটুকু সেইভাবে আপনাকে সাহায্য করে যাচ্ছি। আবার পরের বারে আসবো। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি তো ওই মানে হ্যান্ডিক্যাপদের সব বিভিন্ন রকম সাহায্য করেন। একদম। আচ্ছা, আমি বলছি কি, ওই যে একটা গাড়ি পাওয়া যাবে না, ব্যাটারি চালিত গাড়ি? একদম, ঠিক আছে, আপনাকে ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক আছে, আমি পরের বারে আর একটা ক্যাম্প করব বলেছি, কথা দিয়েছি, আগামী ভিডিওতে আসবে। ওইটা হলে আমি একটু তো সেই ডেটটা আপনাকে আমি ফোনের মাধ্যমে জানিয়ে দেবো, কিভাবে যোগাযোগ করতে হয়, আপনাকে কিভাবে একটা গাড়ির ব্যবস্থা করে দেয় সেটা আমি করিয়ে দেবো। তো আমার ব্যক্তিগতভাবে আমি যেটা সাহায্য করতে পারি করি, বাকিটা আমার এনজিওর সঙ্গে আমার সংযোগ আছে, আমি সেটা এনজিওর মারফত আপনাকে গাড়ি করিয়ে দেবো।
তা আমি কি বলছি, আমি আসি, আবার আসবো, এসে আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবো। আর আপনার যদি ছেলে আসে, ছেলেটার জন্য আমাদের কাছে হ্যাঁ, ছেলে আসলে অবশ্যই ফোন করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম একদম, আমি সেই চেষ্টা করব। আপনার গাড়ি একটা ব্যবস্থা কিভাবে করা যায় সেটা আমি প্রাণপণ চেষ্টা করব আপনার এই সহযোগিতা করার জন্য। ঠিক আছে, আপনি কান্নাকানি করবেন না, ভালো থাকবেন। আর দিদি একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, পরের বারে আসবো, আপনার দাদা এলে অবশ্যই ফোন করবেন, আপনার ছেলে এলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চলে আসবো। ঠিক আছে, এলাম। হ্যাঁ, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ, কান্নাকানি করবেন না।